বাবার বিয়ের বরযাত্রী হিসেবে যাচ্ছি আজকে 16 বছর বয়সী একজন মেয়ে হয়ে। বাবার বিয়ে দেখা হয়তো অন্য মেয়েদের জন্য লজ্জাজনক, কিন্তু আমার আজকে আনন্দ লাগতেছে। বাবার জন্য নিজে পছন্দ করে বিয়ের পাঞ্জাবি কিনে দিয়েছি। নতুন মায়ের জন্য বেনারসি শাড়িও আমি নিজে পছন্দ করে কিনেছি। আপনারা হয়তো ভাবতেছেন, তাহলে আমার জন্মদাত্রী মা মানে বাবার প্রথম স্ত্রী কোথায়? আমার মা আমাদের জন্য 10 বছর আগেই মৃত। তিনি বেঁচে আছেন, তবে আমার আর বাবার কাছে মৃত। 10 বছর আগে যখন আমার বয়স 6 বছর ছিল, তখন আমাদের খুব সুখের সংসার ছিল। আমি বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে ছিলাম। বাবা মায়ের বিয়ের দ্বিতীয় বছরেই আমার জন্ম হয়। বাবা একটি নামকরা এনজিওতে চাকরি করতেন। চাকরির সুবাদে বাবাকে অন্য একটি জেলায় থাকতে হতো, আর আমি আর মা গ্রামের বাড়িতেই থাকতাম। ছুটির দিনগুলোতে বাবা বাড়িতে এলে আমাদের ঘরটা আনন্দে ভেসে যেত, কিন্তু সেই আনন্দের দিনগুলো যে এত দ্রুত শেষ হয়ে যাবে তা আমরা কেউ কল্পনাও করিনি। একদিন মা বাবাকে ফোন করে বলল, রিমিকে তো স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে, এখন স্কুলে ভর্তি করাতে হবে। গ্রামে তেমন তো ভালো স্কুল নেই, তুমি তো শহরে থাকো, ওখানে তো অনেক ভালো ভালো স্কুল আছে বাচ্চাদের, ওখানে রিমিকে পড়ালে ভালো হতো না? বাবাও শুনে খুব খুশি হলেন। ফোনের ওপাশ থেকে বাবার কণ্ঠে আনন্দ স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। বাবা বললেন, হ্যাঁ, আমিও তো ঠিক তাই ভাবছিলাম। এক কাজ করি, আমি খুব দ্রুত একটা বাসা খুঁজে তোমাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। বাবার কথা নড়চড় হলো না। 1 সপ্তাহের মধ্যেই শহরের প্রাণকেন্দ্রে চমৎকার একটা বাড়ি ভাড়া করে আমাদের নিয়ে এলেন। আমার যেন আনন্দের সীমা রইল না। কত নতুন মানুষ, নতুন পরিবেশ। কয়েকদিনের মধ্যেই আমাকে শহরের একটা বেশ সুন্দর স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। বাবা মাকে বুঝিয়ে বললেন, আমি তো সকালে অফিসে চলে যাই, তাই তুমি রিমিকে প্রতিদিন স্কুলে নিয়ে আসা যাওয়া করবে। ওর নিরাপত্তা নিয়ে যেন কোনো কমতি না থাকে। প্রথম 3-4 মাস আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। বাবা সকালে অফিসে যেতেন, মা আমাকে স্কুলে পৌঁছে দিতেন, আবার ছুটির পর হাসি মুখে বাড়ি নিয়ে আসতেন। কিন্তু আস্তে আস্তে কেমন যেন বিষাদের হাওয়া বইতে শুরু করলো। মা কেমন যেন বদলাতে শুরু করলেন। যে মা আমাকে নিয়ে ব্যস্ত থাকতেন, সেই মা হঠাৎ করেই আমাকে স্কুলে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে যেতেন। প্রতিদিন দেখতাম একটা অচেনা ছেলে বাইক নিয়ে স্কুলের সামনে আসতো, আর মা সেই বাইকের পিছনে উঠে হাওয়া হয়ে যেতেন। আমি তখন অনেক ছোট, বয়স মাত্র 6 বছর। এত জটিলতা বা পাপপূর্ণ বোঝার ক্ষমতা আমার ছিল না। তবে স্কুলের দোতলার বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন দেখতাম স্কুল ছুটি হওয়ার ঠিক আগের মুহূর্তে সেই ছেলেটি মাকে আবার বাইক থেকে নামিয়ে দিয়ে যেত। মা এসে মিষ্টি হেসে আমার হাত ধরে বলতেন, চল রিমি, বাড়ি যাই। এরপর থেকেই মা আর আগের মতো ছিলেন না। বাবা বাড়ি ফিরলে টাকার জন্য অশান্তি শুরু করতেন। মাকে আলাদাভাবে টাকা দিতে হতো। বাবা না বলতে পারতেন না, কষ্ট করে হলেও মায়ের চাওয়া পূরণ করতেন। সেই টাকা দিয়ে মা খুব সেজেগুজে দামি দামি শাড়ি কিনতেন। সকালে আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে সেই সেজেগুজে শাড়ি পরে ওই ছেলের সাথে ঘুরে বেড়াতেন। ঘটনার প্রায় 6 মাস পর একদিন না বুঝে সহজ সরল মনে আমি বাবাকে বলে ফেললাম, বাবা, স্কুল ছুটি হওয়ার অনেক পরে মা আমাকে নিতে আসে, আর প্রতিদিন একজন অচেনা ছেলের সাথে মা বাইকে করে আসে, তারপর আমাকে নিয়ে যায়। আমার কথাটা শোনা মাত্রই বাবার চোখ দুটো যেন স্থির হয়ে গেল। মনে হলো বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল। যে মানুষটি সারা জীবন কষ্ট করে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন, তার মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। সেদিন রাতে আমাদের বাসায় যেন ঝড় বয়ে গেল। বাবা আর মায়ের মধ্যে তীব্র ঝগড়া হলো। বাবা শান্ত গলায় কৈফিয়ত চাইতেই মা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঝগড়ার এক পর্যায়ে মা ধপধপ করে আমার রুমে এসে আমাকে একটা সজোরে থাপ্পড় মারলেন। চিৎকার করে বললেন, এই মিথ্যাবাদীর মেয়ে, তুই তোর বাপের কাছে এসব বানোয়াটি মিথ্যা কথা বানিয়ে বলছিস কেন? ছোট্ট আমি মায়ের ওই নিষ্ঠুর চোর খেয়ে অজরে কান্না করতে লাগলাম। কান্নার শব্দ শুনে বাবা ছুটে এলেন। মায়ের এমন হিংস্র রূপ দেখে বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাবা এগিয়ে এসে মাকে আরও একটা থাপ্পড় মারলেন। তারপর আমাকে আলতো করে কোলে তুলে নিয়ে শান্ত করার জন্য বারান্দায় চলে গেলেন। ওই রাতে বারান্দায় দাঁড়িয়ে বাবার চোখের জল আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। তারপরে কয়েকটা দিন এক অদ্ভুত নীরবতায় কাটল। আমাকে আর স্কুলে নিয়ে গেল না মা। বাবাও এ নিয়ে আর কোনো নতুন করে কিছু বললেন না।
মা সারাটা দিন গম্ভীর হয়ে চুপচাপ থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। কিন্তু বাবা সকালে অফিসে চলে যাওয়ার পরপরই মা নিজের রুমের দরজা বন্ধ করে দিতেন। আমি দরজার বাইরে থেকে শুনতাম মা ভিতরে বসে কার সাথে যেন ফিসফিস করে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। একদিন সন্ধ্যায় বাবা অফিস থেকে অফিস ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। ব্যাগে এনজিওর অফিসের প্রায় 7 লক্ষ টাকা ছিল, যা পরদিন সরকারি ব্যাংকে জমা দেওয়ার কথা। কিন্তু হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথার কারণে বাবা ব্যাংকে না গিয়ে সরাসরি বাসায় চলে এসেছিলেন। ভেবেছিলেন রাতটা বিশ্রাম নিয়ে কাল সকালে 10টা বাজতেই ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিবেন। বাবার চেহারায় অসুস্থতার স্পষ্ট ছাপ দেখে মা খুব সহানুভূতির ভান করলেন। বাবা টাকা ভর্তি ব্যাগটা ঘরের আলমারিতে রেখে ফ্রেশ হয়ে এসে মাথা ব্যথার কারণে না খেয়েই শুয়ে পড়লেন। একটু রাত হতেই মা রান্নাঘর থেকে 1 গ্লাস গরম দুধ নিয়ে এসে বাবার হাতে দিলেন। বাবা আর কোনো প্রশ্ন না করেই সরল বিশ্বাসে দুধটুকু খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে ঘুমিয়ে পড়লেন। মা আমাকেও 1 গ্লাস দুধ খাইয়ে দিয়ে বাবার পাশে শুয়ে পড়তে বললেন। দুধটুকু খাওয়ার পরপরই আমার চোখের পাতায় অসম্ভব ভারী হয়ে এলো, যেন গভীর কোনো ঘুমের দেশে আমি তলিয়ে গেলাম। পরদিন সকাল 10টায় বাবার ঘুম ভাঙল। চোখের সামনে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বাবা চমকে উঠলেন। 10টা বেজে গেছে। বাবা তাড়াহুড়ো করে আমার শরীরে হাত দিয়ে আমার ঘুম ভাঙালেন। তারপর বিষম খেয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলেন ঘরের প্রধান দরজা খোলা, আর মা কোথাও নেই। ঘর, বারান্দা, রান্নাঘর সব জায়গায় হন্তদন্ত হয়ে খুঁজলেন, কিন্তু মায়ের কোনো চিহ্ন নেই। এরপর বাবার বুকটা কেঁপে উঠল। দৌড়ে গিয়ে আলমারির দরজাটা খুলে দেখলেন অফিসের সেই ব্যাগটা পড়ে আছে, কিন্তু তার ভিতরে 7 লক্ষ টাকার 1 টাকাও আর নেই। বাবার মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ল। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়ার বদলে সিসি করতে লাগলো। সবাই বলতে লাগলো ওই পরপুরুষের সাথে মা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেছে। ঠিক তখনই বাবার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে এনজিওর ম্যানেজার সাহেব কড়া গলায় টাকার তাগাদা দিচ্ছেন। ফোনটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে ম্যানেজারের কড়া গলার আওয়াজ ভেসে এলো। রাজীব সাহেব, ব্যাপার কি? 10টা তো বেজে পার হয়ে গেল। ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদের কপিটা এখনো অফিসে পৌঁছালো না কেন? বাবার হাত পা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বুকের ভিতরটা যেন তোলপাড় করে উঠছে। বাবা কোনো মতে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার আলমারি থেকে এনজিও 7 লক্ষ টাকা চুরি হয়ে গেছে স্যার। ওপাশ থেকে ম্যানেজার সাহেবের গর্জন ভেসে এলো। কী বলছেন এসব ফালতু কথা? চুরি হয়ে গেছে মানে? আপনি তো দায়িত্বশীল কর্মী। এসব নাটক বন্ধ করে 1 ঘন্টার মধ্যে টাকা ব্যাংকে ঢুকান, নইলে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। বাবা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। আমাদের ভাঙা সংসারের খবর, মায়ের ওই নির্মম বিশ্বাসঘাতকতা লোকমুখে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, দরজার বাইরে দাঁড়িয়ে কানাঘোষা শুরু করে দিল। কেউ কেউ উচ্চস্বরেই বলে উঠল, দেখেছো কাণ্ড? বাপের বয়সী বউ বানিয়ে রাখলে তো এমনই হবে। পরপুরুষের হাত ধরে শেষমেশ অফিসের টাকা নিয়েই কেটে পড়ল। পরের কয়েকটা দিন বাবার উপর দিয়ে যেন কেয়ামত ধেয়ে গেল। এনজিও কর্তৃপক্ষ বাবাকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইল না। চুরির মামলা এড়াতে এবং নিজের সম্মান বাঁচাতে বাবা বাধ্য হলেন জীবনের সবটুকু জমানো সম্বল ঢেলে দিতে। অনেক কষ্ট করে নিজের জমানো সঞ্চয় আর ডিপিএসের 7 লক্ষ টাকা জরিমানা দিয়ে বাবা চাকরিটা থেকে পদত্যাগ করলেন। বাড়ি ফিরে বাবা সোজা মায়ের ঘরে ঢুকে আলমারি থেকে মায়ের সমস্ত দামি দামি শাড়ি আর জামা কাপড় বের করে এনে স্তূপ করলেন। তারপর একটা দেশলাই কাঠি জেলে আগুন জ্বালিয়ে দিলেন সেই স্তূপে। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই আগুনের দিকে তাকিয়ে বাবার চোখ দিয়ে গড়ি পড়ছিল জল আর চরম ক্ষোভ। যেন সেই আগুনে মায়ের রেখে যাওয়া বিষাক্ত স্মৃতিগুলোকেই পুড়িয়ে ছাই করে দিচ্ছেন তিনি। শহরের পাট চুকিয়ে বাবা আমাকে আর আমার সামান্য জিনিসপত্র নিয়ে চলে গেলেন গ্রামের বাড়িতে দাদির কাছে। ভেবেছিলেন নিজের ভিটেমাটিতে হয়তো একটু মানসিক শান্তি মিলবে, কিন্তু না, মানুষের মুখের বিষের চেয়ে বড় কোনো অভিশাপ হয়তো এই পৃথিবীতে নেই। হাটে বাজারে রাস্তার মোড়ে বাবাকে দেখলেই মানুষ কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করলো। কি হে রাজীব, বউ সামলাতে পারলে না আর এসেছে গ্রামে মুখ লুকাতে? নিজের বউ কি যে ধরে রাখতে পারে না, সে আবার কিসের পুরুষ? মানুষের এসব নির্মম কথা বাবার বুকে তীরের মতো বিদ্ধ। প্রতিদিন রাতে বাবা আড়ালে গিয়ে নিঃশব্দে কাঁদতেন। আমি দরজার পাশ থেকে সব দেখতাম,
কিন্তু ওই ছোট্ট বয়সে বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা ছিল না। সব অপমান আর কষ্ট বুকে চেপে নিয়ে একদিন বাবা কঠিন সিদ্ধান্ত নিলেন। গ্রামের সমস্ত মায়া ত্যাগ করে আমাকে আর দাদিকে সাথে নিয়ে সোজা ঢাকায় চলে এলেন। ঢাকায় বাবার এক পরিচিত লোক দয়া করে একটা ছোট্ট কোয়ার্টারে থাকার ব্যবস্থা আর একটা ছোটোখাটো চাকরি জোগাড় করে দিলেন। বাবার সামান্য আয়ে আমাদের কোনো মতে সংসার চলতে লাগলো। একদিন রাতে দাদি বাবার কাছে এসে খুব অনুনয় বিনয় করে বললেন, রাজীব, তুই আর কতদিন একা একাই কষ্ট টানবি? বয়স তো আর তো এখনো পার হয়ে যায় নাই। আর একটা বিয়ে কর বাপ, সংসারটা একজন মানুষ দরকার। বাবা আমার দিকে এক নজর তাকালেন, আমার মাথায় হাত রেখে একদম শান্ত গলায় দাদিকে বললেন, না মা, আর না। রিমির বয়স এখনো অনেক কম। ওকে আমি কোনো সৎ মায়ের হাতে তুলে দিয়ে আর কষ্ট দিতে চাই না। যে মানুষ পেটে খেয়ে বুকে পড়ে সেই মানুষই তো বুকে সবচেয়ে বড় আঘাতটা করে গেছে। আমিও কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো না। বাবার চোখের সেই নিঃশব্দ কষ্ট দেখে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, বাবার হারিয়ে যাওয়া সব সুখ আমি একদিন ফিরিয়ে আনবই আনব। সেই রাতে বাবার চোখের জল আর দৃঢ় প্রতিজ্ঞা দেখে আমার ছোট্ট মনে যে সিদ্ধান্ত জন্ম নিয়েছিল, সময় বাড়ার সাথে সাথে তা আরও গভীর হতে শুরু করলো। দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমি এখন 16 বছরের এক কিশোরী। ঢাকায় আমাদের দিনগুলো যে খুব সহজ ছিল তা নয়। রাজীব হোসেন নামের যে মানুষটি একসময় এনজিওর বড় কর্মী ছিলেন, তিনি পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য দিনরাত এক করে খাটতেন। সকালে ভোরে উঠে কাজে বের হতেন আর ফিরতেন গভীর রাতে। সারাদিনের ক্লান্তি আর বয়সের ছাপ বাবার চেহারা স্পষ্ট হয়ে উঠেছিল। কিন্তু আমার পড়ালেখা বা চাহিদায় তিনি কখনো কোনো ঘাটতি হতে দেননি। দাদিও বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েন, ফলে সংসারে অনেকটাই সামলাতে হতো আমাকে। এই 10 বছরের দাদি বহুবার বাবাকে আবার বিয়ে করার কথা বলেছেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই রাজিকান সেজে উপযুক্ত পাত্রের খোঁজখবর দিয়েছেন, কিন্তু বাবার ওই একই কথা, আমার রিমি বড় হোক, ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। মা ছাড়া তো বড় হচ্ছেই, সৎমায়ের অবহেলা ওর ভাগ্যে আমি লিখতে চাই না। বাবা মাকে আঁকড়ে ধরেই নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে কাটিয়ে দিলেন। অথচ প্রতিদিন রাতে কাজ শেষে বাড়ি ফিরে যখন বাবা জানলার পাশে বসে খা খা করে ঘরের দিকে শূন্য চোখে তাকিয়েই থাকতেন, আমার বুকটা ফেটে যেত। বাবা মুখে কিছু না বললেও আমি স্পষ্ট বুঝতাম তার ভেতরের প্রচণ্ড একাকিত্ব তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। একদিন দাদিকে সাথে নিয়ে আমি নিজেই শক্ত হয়ে দাঁড়ালাম। দাদিকে বললাম, দাদি, বাবা সারাটা জীবন আমাদের জন্য সব বিসর্জন দিল। এখন আমি বড় হয়েছি, সংসারের সব কাজ বুঝি। এবার বাবাকে আমাদের নতুন করে ভাবাতে হবে। প্রথমে বাবা রাজিই হচ্ছিলেন না। আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বললেন, মা রে, তুই আমার মা, আমার সংসার, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি বাবার হাত দুটো ধরে শান্ত গলায় বললাম, বাবা, আমার জন্য তুমি অনেক করেছো, এবার আমার ইচ্ছেটা পূরণ করতে হবে। তোমার এই একাকিত্ব আমি আর সহ্য করতে পারছি না। তুমি যদি আবার নতুন করে হাসি মুখে বাঁচতে চাও, তবেই আমি বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো। আমার জেদের কাছে অবশেষে বাবার শক্ত মনটা গলে জল হয়ে গেল। দাদি আর আমি মিলে অনেক খোঁজাখুঁজির পর পাশের মহল্লার একজন খুব ভালো, শান্ত স্বভাবের শিক্ষিত মেয়েকে পছন্দ করলাম। তার স্বামী মারা গেছে অল্প বয়সে অ্যাক্সিডেন্টে, যিনি বাবাকে আর আমাদের এই ভাঙা সংসারটাকে ভালোবাসায় ভরে দিতে রাজি হলেন। বিয়ের দিন যতই এগিয়ে আসতে লাগলো, ঘরে থমথমে ভাবটা যেন কাটতে শুরু করলো। আজ কয়েকদিন আগে সকালে উঠে আমি নিজেই বাজার ঘুরে বাবার জন্য একটা চমৎকার রেশমি সুতার গলার কাজ করা সাদা পাঞ্জাবি পছন্দ করে নিয়ে এসেছি। আর আমার নতুন মায়ের জন্য কিনেছি গাঢ় লাল রঙের একটা ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি। শাড়িটার ভাঁজ করার সময় আমার চোখ দুটো আনন্দের জলে ভরে উঠছিল। দাদি শাড়ি আর পাঞ্জাবি দেখে মাথায় হাত রেখে দোয়া করে বললেন, বোন রে, তুই আজ সত্যি তোর বাপের হারিয়ে যাওয়া সুখটা ফিরিয়ে আনলি। বিয়ের দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সাজগোজ শেষ করে বের হতেই ঘরের কোণে বাবাকে দেখলাম। নতুন পাঞ্জাবিটা পরে একদম বরের সাজে প্রস্তুত। বাবার চোখে এক অদ্ভুত লজ্জা আর একরাশ স্বস্তি। যে মেয়ে 16 বছর বয়সে দাঁড়িয়ে বাবার বিয়ের বরযাত্রী হতে যাচ্ছে, তাকে হয়তো সমাজ অন্য চোখে দেখবে, অনেকে হয়তো আড়ালে হাসাহাসি করবে, বলবে লজ্জাজনক,
কিন্তু আমার কাছে আজ পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের দিন। মায়ের বিশ্বাসঘাতকতায় যে মানুষটার জীবন ছারখার হয়ে গিয়েছিল, আজ নিজের হাতে সেই বাবাকে নতুন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছি। আজ আমি হাসি মুখে গর্বের সাথে বরযাত্রী গাড়িতে উঠছি। এবার যে আমাদের সত্যিকারের সুখের অপেক্ষা শেষ হতে চলেছে। সেদিন 16 বছরের একটা মেয়ে হিসেবে বাবার বিয়ের খবর আর বরযাত্রী হওয়ার আনন্দের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গেল। চারদিকে লাখ লাখ মানুষ প্রশংসা আর ভালোবাসায় ভরেই দিল আমাদের। সবাই বলতে লাগলো, এমন মেয়ে যেন প্রতিটা ঘরে জন্মায়, যে বাবার হারিয়ে যাওয়া সব সুখ ফিরিয়ে এনেছে। কিন্তু এই ভাইরাল খবরের আড়ালে অন্য এক শহরের এক জরাজীর্ণ কোণে বসে কেউ একজন নোনা জলে ভেসে যাচ্ছিল। তিনি আর কেউ নন, আমার জন্মদাত্রী মা। যে পরপুরুষের রঙিন স্বপ্নের মায়ায় পড়ে মা একদিন আমাদের ভরা সংসার ছারখার করে দিয়েছিলেন, এনজিওর 7 লক্ষ টাকা চুরি করে যার হাত ধরে পালিয়ে গিয়েছিলেন, সেই অমাবস্যার রূপ বের হতে বেশি সময় লাগেনি। টাকাগুলো ফুরিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল মায়ের নরক যন্ত্রণা। পালিয়ে যাওয়ার 3 বছরের মাথায় একদিন সামান্য ঝগড়াটে কেন্দ্র করে সেই ছেলেটি মায়ের উপর হিংস্রে উন্মাদ হয়ে ওঠে। ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত করে ভেঙে দেয় মায়ের পা। সঠিক চিকিৎসার অভাবে ধুকে ধুকে কাটতে কাটতে একসময় পা দুটো পুরোপুরি অকেজ হয়ে যায়। আজ মা পুরোপুরি পঙ্গু। জীবন কাটে একটা পুরনো হুইল চেয়ারে বন্দি হয়ে। আর চরম নির্মমতা হলো, যে পুরুষটির জন্য মা সব হারিয়েছিলেন, সে এখন মায়ের চোখের সামনেই অন্য এক নারীকে বিয়ে করে সুখে সংসার করছে। আর আমার জন্মদাত্রী মা সেই বাড়িতে এক কোণে পড়ে থেকে প্রতিদিন নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন। ফেসবুকের স্ক্রিনে যখন বাবার বরবেশের হাসি মুখের ছবি আর আমার গর্বিত পোস্টটি ভেসে উঠল, হুইল চেয়ারে বসে মায়ের চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। তিনি হয়তো সেদিন বুঝতে পেরেছিলেন, পরের ধন কেড়ে নিয়ে বা কাউকে ফাঁকি দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আজ যাকে তিনি ধোঁকা দিয়ে নিঃস্ব করে ফেলে এসেছিলেন, সেই মানুষটি আজ সমাজে পরম সম্মানে আবার নতুন জীবন শুরু করছে। আর মা আজ নিজের করা পাপের আগুনে তিলে তিলে জ্বলছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে যখন নতুন মাকে নিয়ে আমরা বাড়ি ফিরলাম, তখন আমাদের ছোট্ট ঘরটা আলোয় ভরে উঠেছে। দাদির মুখে পরম শান্তির হাসি, নতুন মায়ের চোখে অপার ভালোবাসা, আর বাবার মুখে দীর্ঘ 10 বছর পর ফিরে আসা সেই নিষ্পাপ তৃপ্তির ছাপ। জানালা দিয়ে রাতের খোলা আকাশের দিকে তাকালাম। আমার চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ল। তবে এই অশ্রু কোনো কষ্টের নয়, পরম আনন্দের। অতীতকে তার নিজের অপরাধের শাস্তি পেতে সেরে দিয়ে আমরা অবশেষে আমাদের সত্যিকারের সুখের ঠিকানায় পৌঁছে গেছি। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।